আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে 15 অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অনুধাবন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। দেখো, 1 নম্বর প্রশ্নে বলেছে সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের কারণ ব্যাখ্যা করো। সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের কারণ ব্যাখ্যা করো। আচ্ছা, মূল্যবোধ বিষয়টা আসলে কি? দেখো, মূল্যবোধ হচ্ছে মানুষের মনের একটি মানদণ্ড, যার মাধ্যমে আমরা আসলে বিচার করি যে কোনটি ভালো এবং কোনটি খারাপ। এই জিনিসগুলোকে আসলে আমরা বিচার করতে পারি এবং কোন কাজটি গ্রহণীয় এবং কোন কাজটি বর্জনীয়, এই বিষয়গুলো কিন্তু আমরা উপলব্ধি করি এই যে মূল্যবোধের কথা বলছি এর ফলেই। যেমন সত্য কথা বলা, পরোপকার, সহনশীলতা, বড়দের সম্মান করা, শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা এবং অতিথিদের বাড়িতে অতিথি আসলে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, এই যে সমস্ত বিষয়গুলো, এগুলো কিন্তু আসলে এই যে আমরা মূল্যবোধের কথা বলছি এগুলোর অন্তর্ভুক্ত। তো দেখো, তাহলে একটা বিষয় আসলে মূল্যবোধ, আর হচ্ছে আরেকটা আসছে কি অবক্ষয়। আচ্ছা, অবক্ষয়টা কি? যখন কোনো গুণ বা হচ্ছে কোনো গুণের বা কোনো ভালো জিনিসের যখন ভালো জিনিসটা যখন কমে আসে পরিমাণটা, এবং কোনো গুণের কথা যদি বলি সেটা যখন আসলে ক্ষয় হয় বা কমে যায়, এই বিষয়টিকে আসলে হচ্ছে অবক্ষয় বলা হয়। তো সামাজিক অবক্ষয়টা আসলে কি? সামাজিক অবক্ষয়টা আসলে কি? দেখো, এই যে মূল্যবোধের কথা বললাম, তো হচ্ছে সামাজিক অবক্ষয়টা হচ্ছে যে সমাজে যখন আদর্শ এবং সমাজের মানুষ যখন আদর্শ এবং অনৈতিকতা পরিহার করে যখন স্বার্থপর হয়ে ওঠে, তখনই কিন্তু আমরা তাকে বলছি যে সামাজিক যে মূল্যবোধ তার হচ্ছে অবক্ষয় ঘটছে, বা সামাজিক মূল্যবোধের অবক্ষয় বলতেছি আমরা বিষয়টিকে। তাহলে দেখো, আমরা হচ্ছে দেখি উত্তরে কি বলেছে। উত্তরে বলেছে যে সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের বহুবিধ কারণ বিদ্যমান। সমাজ পরিবর্তনের ফলে মূল্যবোধের নেতিবাচক পরিবর্তন ঘটলে মূল্যবোধের অবক্ষয় ঘটে। তারপর দেখো বলেছে যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার অভাব দেখা দিলে মূল্যবোধের অবক্ষয় ঘটে। আবার আইনের শাসনের দুর্বলতা ও অভাবের কারণে মূল্যবোধের অবক্ষয় ঘটে। সুতরাং বলা যায় মূল্যবোধের ইতিবাচক পরিবর্তন সমাজ অনুমোদিত, সমাজের নেতিবাচক পরিবর্তন সমাজ কর্তৃক অনুমোদিত নয়, আর এটি মূল্যবোধ অবক্ষয়ের কারণ। তাহলে দেখো, আমরা যে মূল্যবোধ অবক্ষয়ের কিছু কারণ দেখলাম, কি কি কারণ দেখেছি আমরা উত্তরে? দেখো, আমরা দেখেছি যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার অভাব, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার অভাব। তারপরে আমরা দেখেছি যে সমাজের আইনের যে শাসন, সেই আইনের শাসনের দুর্বলতা এবং আইনের শাসনের অভাব। এই যে আমরা এই বিষয়গুলো দেখেছি, এই বিষয়গুলি ছাড়াও কিন্তু আসলে এই যে আমরা সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কথা বলছি, আরও কিছু বিষয় কিন্তু ভূমিকা পালন করে, কারণ হিসেবে কাজ করে। সেই কারণগুলো আসলে কি কি? যে হচ্ছে কারণগুলোর মধ্যে রয়েছে যে পারিবারিক অশিক্ষা বা হচ্ছে সুশিক্ষার অভাব, এটি রয়েছে। তারপর রয়েছে কি ধর্মীয় চিন্তা চেতনা এবং ধর্মীয় জ্ঞানের অভাব রয়েছে। এছাড়াও রয়েছে যে অপসংস্কৃতির প্রভাব। এছাড়াও আছে অর্থের লোভ। তো দেখো, এই যে বিষয়গুলির কথা বললাম, এগুলো কিন্তু আসলে এই যে সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের কারণ হিসেবে কাজ করে। তো এই ছিল আমাদের 1 নম্বর প্রশ্ন। তো দেখো শিক্ষার্থীরা, 2 নম্বর প্রশ্নে কি বলেছে? 2 নম্বর প্রশ্নে বলেছে কিভাবে সামাজিক নৈরাজ্য সৃষ্টি হতে পারে। কিভাবে সামাজিক নৈরাজ্য সৃষ্টি হতে পারে, অর্থাৎ সামাজিক নৈরাজ্যটা আসলে কি? দেখো, সামাজিক নৈরাজ্যটা হচ্ছে যখন সমাজের শাসন ব্যবস্থা ভেঙে পড়ে এবং সমাজের যে শাসন ব্যবস্থা সেটি আসলে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন কিন্তু এই যে সামাজিক নৈরাজ্য বা সামাজিক বিশৃঙ্খলা, যেটাই আমরা বলি না কেন, তখন কিন্তু এই জিনিসটা সৃষ্টি হয়। তো দেখো, এখানে সেটাই বলা হয়েছে যে সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের কারণ এবং আইন শৃঙ্খলার অবনতি ও শিথিলতা ঘটলে নৈরাজ্য সৃষ্টি হয়। আচ্ছা, এই যে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, তাহলে এর প্রধান কারণ কি? এর প্রধান কারণ হচ্ছে আসলে মানুষের যে নৈতিক যে মূল্যবোধের অবক্ষয়। এই যে মূল্যবোধের যে অবক্ষয় ঘটছে, এই অবক্ষয়ই হচ্ছে আসলে কিন্তু এই সামাজিক বিশৃঙ্খলা বা সামাজিক নৈরাজ্য, হ্যাঁ, বা সামাজিক অসঙ্গতি, এই বিষয়গুলোর সঙ্গে আসলে জড়িত এবং প্রধান কারণ।
দেখো কি বলছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান কর্তৃক সাহায্যপ্রার্থী ব্যক্তির প্রতি বৈষম্যমূলক আচরণ ও অবহেলা সমাজে নৈরাজ্য সৃষ্টি করে, সমাজে সংস্কৃতি পরিপন্থী কর্মকাণ্ড, রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্নীতি প্রভৃতি সমাজে নৈরাজ্য সৃষ্টির জন্য দায়ী। তাহলে এই বিষয়গুলো কিন্তু আসলে সমাজে নৈরাজ্য সৃষ্টি করে। এছাড়াও আচ্ছা, সামাজিক নৈরাজ্যের অন্তর্ভুক্ত কোন বিষয়গুলি বলতো? এই যে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, তারপরে ছিনতাই, রাহাজানি, তারপরে মারামারি, কিশোর অপরাধ, তারপরে আর কি কি রয়েছে, কিশোর অপরাধ রয়েছে, তারপরে শিশু শ্রম, নারী নির্যাতন, স্বজনপ্রীতি। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আসলে এই যে আমরা সামাজিক নৈরাজ্যের কথা বলছি এর অন্তর্ভুক্ত। তো দেখো আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাই। 3 নম্বর প্রশ্নে কি বলেছে? দেখো 3 নম্বর প্রশ্নে বলেছে যে সামাজিক মূল্যবোধ বলতে কি বোঝায়। 1 নম্বরে কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে সামাজিক মূল্যবোধটা আসলে কি। সামাজিক মূল্যবোধটা হচ্ছে আসলে মানুষের মনের মানদণ্ড, যে আমরা কোন কাজটা করব, এই কাজটি কি ভালো নাকি এই কাজটি খারাপ, কোনটা আমরা গ্রহণ করব, কোনটা আমরা বর্জন করব, এই যে আমাদের মানসিকতা বা এই যে একটা নৈতিক মানদণ্ড, এটাই কিন্তু আসলে হচ্ছে মূল্যবোধ। তো দেখো সামাজিক মূল্যবোধটা আসলে কি, যে সমাজের আসলে কিছু আদর্শ থাকে, সমাজের কিছু নৈতিক দিক থাকে। তো যখন হচ্ছে মানুষ এই যে সমাজের এই নৈতিক দিক এবং আদর্শ এগুলো মেনে চলছে, তখন কিন্তু আমরা তাকে সামাজিক মূল্যবোধ বলছি। তো দেখো উত্তরে কি বলেছে? উত্তরে বলেছে যে কোনো সমাজে প্রচলিত রীতি, মনোভাব এবং সমাজ স্বীকৃত আচার আচরণের সমষ্টি হচ্ছে আসলে সামাজিক মূল্যবোধ। তারপরে বলেছে দেখো যে সমাজে বসবাসকারী মানুষের ধ্যান ধারণা, বিশ্বাস, লক্ষ্য ও উদ্দেশ্য, সংকল্প মানুষের আচার আচরণ এবং কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে। তারপরে দেখো বলেছে যে যে মানদণ্ড দ্বারা এতে নিয়ন্ত্রিত হয় তার সমষ্টি হচ্ছে সামাজিক মূল্যবোধ। তো আমরা এই যে দেখো যে সামাজিক মূল্যবোধের কথা বলছি, এর মধ্যে কি কি রয়েছে দেখো তো। এর মধ্যে রয়েছে এই যে দেখো বড়দের শ্রদ্ধা করা, তারপরে ছোটদের স্নেহ করা, অতিথির প্রতি সম্মান প্রদর্শন, এই সবগুলোই কিন্তু আসলে এই যে সামাজিক মূল্যবোধের অন্তর্ভুক্ত। এছাড়াও কিন্তু সত্য কথা বলা, সততা, তারপরে হচ্ছে পরোপকার, সহনশীলতা, এগুলো কিন্তু আসলে এই যে সামাজিক মূল্যবোধের কথা বলছি এর অন্তর্ভুক্ত। তো চলো এবারে আমরা পরবর্তী প্রশ্নে চলে যায় আমাদের। তো দেখো পরবর্তী প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্নে বলেছে মূল্যবোধের অবক্ষয় সামাজিক নৈরাজ্যের প্রধান কারণ। সামাজিক নৈরাজ্য অর্থাৎ আমরা যে বলেছি সামাজিক নৈরাজ্যটা আসলে কি, সামাজিক বিশৃঙ্খলা বা সমাজের মধ্যে অসঙ্গতির একটা যে প্রভাব বা লক্ষণ, অর্থাৎ হচ্ছে সমাজের মধ্যে যে বিশৃঙ্খল বিষয়টি ঘটে থাকে, এটির কারণ আমরা কি বলছি? এটির কারণ আমরা বলছি সামাজিক মূল্যবোধের অবক্ষয়। তো দেখো এটিকে আসলে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে যে মূল্যবোধ আমাদের সমাজবদ্ধ জীবনের বৈশিষ্ট্য। মূল্যবোধ অনুশীলনের মাধ্যমে সামাজিক বিধি ব্যবস্থা, আচার আচরণ ও আইনের প্রতি শ্রদ্ধাবোধ ব্যক্তি আচরণে স্পষ্ট হয়ে ওঠে। ফলে মানুষ বড়দের শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, ভালোবাসা, সত্যবাদিতা, ন্যায়বোধ ইত্যাদি অনুশীলন করে। কিন্তু মূল্যবোধের নেতিবাচক পরিবর্তন হলে সেটাকে বলা হয় মূল্যবোধের অবক্ষয়। আর এ মূল্যবোধের অবক্ষয়ের কারণেই প্রধানত সামাজিক নৈরাজ্য সৃষ্টি হয়। এই মূল্যবোধের অভাবেই সামাজিক নৈরাজ্য সৃষ্টি হয়। কেন বলতো? এই যখন মূল্যবোধের অবক্ষয় ঘটছে তখন কি হচ্ছে? আসলে আমরা আগেই বলেছি যে মূল্যবোধ হচ্ছে আসলে মানুষের একটা মনের যে নৈতিক মানদণ্ড রয়েছে, সেই নৈতিক মানদণ্ড একটি। তো যখন দেখো এই যে নৈতিক মানদণ্ডের অবক্ষয় ঘটছে বা ব্যত্যয় ঘটছে, তখন কি হচ্ছে বলতো? তখন মানুষ সমাজে এই যে তাদের সমাজের যে আদর্শ এবং এই আদর্শে ভুলে তারা কিন্তু স্বার্থপর হয়ে উঠছে এবং তারা অনৈতিক হয়ে পড়ছে। এবং যখন এই রকম বিষয়গুলো ঘটছে তখন কিন্তু আসলে কি হচ্ছে, সমাজে যেসব বিশৃঙ্খলা ঘটছে, যেমন কি ঘুষ, নারী নির্যাতন, তারপরে ছিনতাই, রাহাজানি, মারামারি, কিশোর অপরাধের মতন এই সমস্ত ঘটনা ঘটছে। তাহলে আমরা কি বলছি বলতো? যে এই যে সামাজিক নৈরাজ্য, এর জন্য কিন্তু আসলে মূল্যবোধের অবক্ষয়টাই প্রধান কারণ হিসেবে দায়ী। তো দেখো এখানে সেই কথাটি বলেছে যে মূল্যবোধের অবক্ষয় প্রধানত সমাজে নৈরাজ্য সৃষ্টি করে। এখানে কিন্তু সেই কথাটিই বলেছে। এবারে দেখো 5 নম্বর প্রশ্নে কি বলেছে।
পাঁচ নম্বর প্রশ্নে বলেছে সামাজিক অসঙ্গতির মূল কারণ কি। আচ্ছা, সামাজিক অসঙ্গতিটা কি আসলে বলো তো? প্রত্যেকটা সমাজেই কিন্তু নির্দিষ্ট কিছু আদর্শ, কিছু নৈতিক বিষয় থাকে বা নির্দিষ্ট কিছু আদর্শ থাকে আসলে প্রত্যেকটি সমাজেই। তো যখন এই যে সমাজের নির্দিষ্ট একটা আদর্শ এবং বাস্তবে যে বিষয়গুলো ঘটতেছে, মানে মানুষের দ্বারা যে বাস্তবে যে বিষয়গুলো ঘটছে অথবা সমাজের যে বাস্তবিক অবস্থা, এই দুইটা বিষয়ের মধ্যে যখন আসলে অমিল দেখা যাচ্ছে, এই অমিলটাই আসলে কিন্তু আমরা বলছি তখন সামাজিক অসঙ্গতি ঘটছে বা সামাজিক অসঙ্গতি বলছি আমরা বিষয়টিকে। তো দেখো, এই যে সামাজিক অসঙ্গতির কথা বলছি আমরা, এর মূল কারণই কিন্তু হচ্ছে সামাজিক মূল্যবোধের অবক্ষয়। এই সামাজিক অসঙ্গতির আরেকটি নামই কিন্তু আসলে সামাজিক বিশৃঙ্খলা বা সামাজিক নৈরাজ্য, তোমরা যাই বলো না কেন। তো এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে মূল্যবোধের অবক্ষয়। তো দেখো, এখানে বলা হয়েছে যে সামাজিক মূল্যবোধের পরিপন্থী এবং মূল্যবোধের অবনতি সামাজিক মূল্যবোধের অবক্ষয়, যা সামাজিক অসঙ্গতির মূল কারণ। সামাজিক অসঙ্গতির মূল কারণ, ওকে। তারপরে দেখো বলেছে যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় অবাধ দেখা দিলেও সামাজিক বিশৃঙ্খলা বা অসঙ্গতি বেড়ে যায়, ফলে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটে। তাছাড়া সমাজে আইনের শাসনের দুর্বলতা ও অভাব, মানুষের সহনশীলতার অভাব এবং বিশৃঙ্খল পরিবেশের কারণেও মূল্যবোধের অবক্ষয় ঘটে। তাহলে আমরা কি বুঝলাম? যে সামাজিক নৈরাজ্যটা কখন ঘটছে? যখন সমাজের আইন শৃঙ্খলাটা ভেঙে পড়ছে, যখন সমাজের যে শাসন ব্যবস্থা রয়েছে সেটির পক্ষে আর মানুষকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, তখনই আসলে এই সামাজিক নৈরাজ্য বা সামাজিক বিশৃঙ্খলা ঘটছে, যেটি কিনা সামাজিক অসঙ্গতি নামে পরিচিত। এবং এর মূল কারণ হচ্ছে নৈতিক মূল্যবোধের বা সামাজিক মূল্যবোধের অবক্ষয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে আবার নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো। সকলের জন্য অনেক অনেক ধন্যবাদ।